নমস্কার, আমি সকল দর্শককে আমার এই ছোট্ট রাষ্ট্রটক চ্যানেলে স্বাগত জানাই। আজকে কোনো স্পেসিফিক ইস্যু নয়, বিভিন্ন ছোট ছোট ঘটনা যা ঘটে চলেছে এই সময়, সেই নিয়ে আমি আমার ছোট ছোট বক্তব্য রাখব। সো ফার্স্ট ক্লিপ। কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে? কেন পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন? कहां से आते हैं? कौन है ये लोग? বুঝুন অবস্থা। কেন জঙ্গিদের উপর হামলা চালানো হবে? কেন জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হবে? যদি গুড়িয়ে দিতে হয় তাহলে স্কুলগুলো দিন, হসপিটাল দিন, গুরুদ্বারা দিন। কেন পাকিস্তানের উপর হামলা হবে? পাকিস্তানের মা এসেছে, জঙ্গিদের মা। আমি সরকারকে করজোড় অনুরোধ করছি, পরবর্তী হামলার আগে প্লিজ এনাদের গতি করুন। এনাদের কষ্ট আর চোখে দেখা যাচ্ছে। হামলা যদি করতেই হয় তাহলে এনাদের বাড়িতে, এনাদের ওপর আগে করুন। ঠিকানাটা জানেন তো? মিনি পাকিস্তান, মানে কলকাতা, টু বি স্পেসিফিক যাদবপুর। জঙ্গি এবং পাকিস্তানের মা বাবাদের বাস এইসব জায়গায়, ওখানে আক্রমণ করলে এনাদের এখানে খুব লাভ। সরকারের দায়িত্ব তার প্রতিকার করা। কি বলো? কমেন্টে প্লিজ মতামত। নেক্সট ক্লিপ। চাকরি ফেরত চেয়ে আন্দোলনে নেমেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016। তখনই সুপ্রিম কোর্টে গিয়ে জোড়া ধাক্কা খেলেন চিহ্নিত অযোগ্য চাকরিহারারা। খারিজ হয়ে গেল তাদের জোড়া আবেদন। সর্বোচ্চ আদালত শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল, যাদের ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। অযোগ্য চাকরিহারারা কি সত্যিই অযোগ্য? সে নিয়ে অযোগ্যদের মনে কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় নেই, কিন্তু সরকারের আছে। তাই আবার সুপ্রিম কোর্ট ছুটেছে। এই যে গ্যালাক্সি অফ উকিলদের, মনোজ সিংভি বলুন, কপিল সিব্বল, এদের ফিস জানেন? কারি কারি টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা এইভাবে নয়ছয় করা হচ্ছে। এর সাথে ডিএ মামলা। সুপ্রিম কোর্ট অলরেডি নির্দেশ দিয়েছে যে 25% ডিএটা দিয়ে দিতে হবে 6 সপ্তাহের মধ্যে, কিন্তু সরকারের উত্তর আইনি পথে দেবে না, আবার রিভিউ পিটিশন করবে, আবার সে আপনার আমার কারি কারি টাকা কোর্টে খরচা করবে, এই উকিলগুলোর পকেটে যাবে। এই যে কারি কারি টাকা খরচা না করে প্রাপ্যদের সেই টাকাগুলো দিয়ে দিলেই তো হয়। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটা ফিরিয়ে দিন, টাকাটা সেখানে ইনভেস্ট করুন। উকিলদের পকেটে টাকাগুলো না দিয়ে আপনারই সরকারের কর্মচারী তাদের পকেটে টাকাটা দিন। কিন্তু না, সেটা করলে তো সরকারের ট্র্যাক রেকর্ড আবার খারাপ হয়ে যাবে। নেক্সট ক্লিপ। একবার আমার এই ছেলেকে ওরা তুলে নিয়ে যাচ্ছিল, আমার একটাই ছেলে। এবং কিন্তু আমি আমার একটা ছেলে না, আমার কাছে দেশের মোটামুটি কিছু 70 কোটি ছেলে আমার কাছে আছে। 70 কোটি ছেলে আমি দেখাশোনা করছি আমি, আর আমার ছেলে রক্ষা আমি নিজে করতে পারছি না। আমি আপনার সংবাদ চ্যানেলের মাধ্যমে গান্ধী থানার পুলিশ প্রশাসন আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বসে আছেন, সরাসরি ডাইরেক্ট আমি ওনাকে বলছি, আপনি যে এতগুলো যে পুলিশ, যে আমি দেশের একজন সৈনিক, 140 কোটি দেশের রক্ষা করছি আমি। কিছুদিন আগে যুদ্ধ হইলো, বর্ডারের ফার্স্ট লাইনে আমি ছিলাম ওখানে। ঝামেলা কি নিয়ে হয়েছিল? ঝামেলা হয়েছে পুরানো জমি জায়গার জেরে। পুরানো জমি জায়গাকে কেন্দ্র করে ওরা আমার বাড়িতে এসে অ্যাটাক করে। বউ বাচ্চাকে তো আপনার পুরো সংবাদ মাধ্যমে আপনি দেখতে পেলেন যে কি কি হয়েছে কি হয়নি। আমার এই মেয়েকে দেখেন কি করেছে। আমি কি স্টেপ নেবো? গান্ধী থানা পুলিশ প্রশাসন, ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার, আপনি বলেন আমাকে আমি কি স্টেপ নেবো এবার? বিএসএফ জওয়ানের পরিবার আক্রান্ত মুর্শিদাবাদে। ইস্যু যাই হোক, বিএসএফ দের কাজ হচ্ছে বহিঃশত্রু আক্রমণ থেকে ভারতবাসীকে রক্ষা করা, আর পুলিশের কাজ হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি দেখা, শহরবাসী রাজ্যবাসী যাতে সুরক্ষিত থাকে সেগুলো লক্ষ্য রাখা। তো বিএসএফ তো তার কাজ করছে, কিন্তু যার ভরসায় তার পরিবার, তাদেরকে ছেড়ে ওই বর্ডারে গেছে, সেই পরিবারকে সুরক্ষা দিতে পুলিশ ব্যর্থ। পুলিশ এখন সাধারণ মানুষের সুরক্ষায় নেই, তারা এখন গুন্ডাদের, তোলাবাজদের এবং সরকারের সুরক্ষা। পুলিশ আর মাফিয়া এখন সেম হয়ে গেছে। পুলিশ এবং গুন্ডারাজ সেম। তাদের কি কাজ, কি জন্য থানাগুলো আছে, বাস্তব অভিজ্ঞতাটা কি? যারা সমস্যার মধ্যে পড়েছেন, যারা পুলিশ স্টেশনে গেছেন, তারা কি সুরাহা পাচ্ছেন? পুলিশের কাজ আমরা কি জানতাম যে চোর গুন্ডাদের পেটানো, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ তারা কি করে? চোর গুন্ডাদের প্রোটেক্ট করে, আর শিক্ষক, ডক্টর, সাধারণ মানুষের ওপর হালকা বল প্রয়োগ করে মাথাটি পাটি ফাটিয়ে দেয়, ক্যাক ক্যাক করে লাথি মারে হালকা ভাবে। মুর্শিদাবাদে যখন কুপিয়ে কুপিয়ে খুন করা হয়, তখন পুলিশ দর্শকের ভূমিকায়, যেন ফুটবল ম্যাচ চলছে সেইভাবে চুপটি করে বসে থাকে, টেবিলের তলায় লুকায়। সেই পুলিশই টাকা নেওয়ার সময় তখন বাড়িয়ে দাও তোমার হাত, চলন্ত গাড়ি থেকে হাতটি বাড়িয়ে টুক করে টাকাটি নিয়ে নেয় ট্রাক চালকদের কাছ থেকে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ। নেক্সট ক্লিপ। ও বাবা, খোকাবাবু বাবুসানা তো একদম কর্পোরেট সিইওদের মতন কোট প্যান্ট টাই পরে কোথায়? টোকিও ফটোশুটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে জানাতে গেছে। লজ্জা লাগা উচিত মোদী সরকারের। ভোট সন্ত্রাসের জনক জননীরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গেছে, বিশ্ববাসীকে জানাতে গেছে। এরপরে এসে আবার 2026-এ কিভাবে রক্তাক্ত করা যায়, সন্ত্রাস করা যায় বাংলা জুড়ে, সেই নিয়ে মিটিং এ বসো, বাংলার গর্ব সহ। নেক্সট ক্লিপ।
পদ্মাপাড়ে ফের পালাবদল আসন্ন, চাপের মুখে যে কোনো মুহূর্তে ইস্তফা দিতে পারেন মোহাম্মদ ইউনুস। বিএনপি ও সেনার চাপে কি তিনি কোণঠাসা? দেশ ছেড়ে পালাতে হতে পারে মোহাম্মদ ইউনুসকে। গত কয়েকদিনের নাটকীয় ঘটনাক্রমে ক্রমশ জোরালো হচ্ছে এই প্রশ্নগুলো। গত বছর আগস্টে দায়িত্ব নিয়ে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই রাখতে পারেননি তিনি। খুব দারুণ লজ্জার ব্যাপার। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। কি হলো বুড়া, হাওয়া বেরিয়ে গেছে? পদত্যাগ করার ইচ্ছা নাকি নাটক? বাইরে চাপ, ভেতরে চাপ। হাসিনা সরকার যাওয়ার পর থেকে এই 1 বছরে কি কি উন্নতি হয়েছে, কতটা ডেভেলপ করেছে বাংলাদেশ, বাংলাদেশবাসীরা যদি একটু কমেন্টে জানান। আগের সরকারে যা যা পেয়েছেন আপনারা, এখন কি তার থেকে বেশি পাচ্ছেন? সমস্ত দিক থেকে দেশের মান কি আগের থেকে বৃদ্ধি পেয়েছে? ভারতের সাথে বৈরিতা করে, চীনের সাথে পীড়িত করে কি অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ভাবছেন? পোর্ট বন্দরগুলো আমেরিকাকে দিয়ে দিই, চিকেন নেকের কাছে বায়ুসেনা ঘাঁটি করি। 7 সিস্টারের বাবা হওয়ার খুব শখ হয়েছে এই ইউনুসের, মোহাম্মদ ইউনুস। 1 বছর হয়ে গেল, এখনো ভোট করানোর নাম। যতদিন আরো গদি আগলে থাকা যায় আর। কিন্তু সেখানকার সেনাবাহিনী ব্যাপারটা বুঝতে পেরেছে যে যা যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেভাবে চলছে, সেভাবে একটা দেশ চলতে পারে না। তাই সেখানে একটা নির্বাচন প্রয়োজন, একটা গণতান্ত্রিক সরকারের প্রয়োজন, যাদের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইন্টারাক্ট করা যায়, একটা আলোচনা করা যায়, একটা সিদ্ধান্ত নেওয়া যায়, যেটা এখন সম্ভব। নিজের ভালো পাগলেও বোঝে, বাংলাদেশবাসী কি বুঝবে? দেখা যাক। ওদিকে স্থলবন্দর দিয়ে ব্যবসা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এতে ব্যবসায়িক ক্ষতি দুদিকেরই কম বেশি। বিভিন্ন চুক্তি একের পর এক বাতিল হচ্ছে, আরো বর্ডারে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এক কৃষককে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, যাক শেষমেশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দেখুন, বাংলাদেশ অস্থির থাকলে, বাংলাদেশ গরিব থাকলে তার এফেক্ট কিন্তু ভারতের উপরেও পড়বে, নো ডাউট। ভারত বড় দেশ, সেটা সামলে নেবে। কিন্তু বাংলাদেশকে যদি ডেভেলপমেন্ট করতে হয়, বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে আসতে হয়, তাহলে ভারতের সাথে সুসম্পর্ক রেখে চলতে হবে। ভারতের সাথে বৈরিতা করে, চীনের সাথে পীড়িত করে খুব একটা সুবিধা কিন্তু করতে পারবেন। তো দেখা যাক, বাংলাদেশ কি আরেকবার স্বাধীন হতে পারবে? আর একটা মুক্তিযুদ্ধ হবে নাকি? লাস্ট যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কেন্দ্রীয় সরকার 1 মাসের একটা নোটিশ জারি করেছে যে 1 মাসের মধ্যে ইল্লিগাল বাংলাদেশি রোহিঙ্গা এদেরকে আইডেন্টিফাই করে ডিপোর্ট করতে হবে। প্রত্যেকটা রাজ্যে কিন্তু সেই কাজ চলছে। অলরেডি অনেককে ফেলে দিয়ে আসা হয়েছে বাংলাদেশে। কিন্তু আমাদের বাংলায় কজন আইডেন্টিফাই হয়েছে, কজন কি বা ডিপোর্ট করা হয়েছে? কেন্দ্রীয় সরকার কেন চাপ দিচ্ছে না বাংলার? কোথায় সেটিং? বাংলায় কিন্তু কয়েক লক্ষ, সংখ্যাটা কোটিতে গেলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই, ইল্লিগাল বাংলাদেশি এবং রোহিঙ্গাতে ভর্তি, যারা ভোটার, ভোটের সময় ভোটও দেয় এবং সন্ত্রাসও করে। এবং মুর্শিদাবাদের যে নারকীয় ঘটনা, হিন্দু হত্যা লীলা, সেখানেও কিন্তু এরকম ইল্লিগাল লোকজনরাই জড়িত এবং তাদেরকে সাপোর্ট দেয়, প্রশ্রয় দেয় এই সরকার ভোটের স্বার্থে। তো অপারেশন ওয়াশ আউট বা ক্লিন আপ একটা কিন্তু চালাতে হবে পশ্চিমবঙ্গ। আর সেটা যদি না হয়, তাহলে ভবিষ্যতে খুব খারাপ দিন কিন্তু অপেক্ষা করছে। বিশেষ করে 2026-এর ভোট সন্ত্রাস যে লেভেলের পর্যায়ে পৌঁছাবে, কল্পনা করতে পারবেন। লুঙ্গি বাহিনীর দাপাদাপি যত দিন যাবে তত বাড়বে, আর তার ফল ভুগতে হবে প্রত্যক্ষভাবে এই পশ্চিমবঙ্গবাসীদের, বিশেষ করে হিন্দু সনাতনীদের। সো এই ছিল বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আমার টুকরো বক্তব্য। আপনাদের এই নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।